রুমাইসার নাম নিয়ে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসে তেহরান। হাতের দিকে তাকাতেই দেখতে পেল স্যালাইন লাগানো। রুমাইসার মৃত্যুতে শরীর দুর্বল হয়ে অসুস্থ হয়ে গেছে তেহরান। দানা পানি এখনো পেটে যায়নি তার। বাবা মা ধরে ধরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শান্ত রেখেছিল। সেই ঘুমও শান্তি দেয়নি তেহরানকে, ঠিকই জাগিয়ে তুলেছে। তেহরানের কানে এখনো আসেনি যে তার প্রাণপ্রিয় বন্ধু সৈকতের হাত আছে তার রুমাইসার মৃত্যুর পেছনে। জানলে হয়তো তেহরানকে শান্ত রাখা যেত না ইঞ্জেকশন দিয়ে। তেহরান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। উস্কো খুস্কো চুল শুকিয়ে যাওয়া চোখ মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে বসার ঘরে দেখে তার মা সোফায় ঘুমিয়েছে। হয়তো এতক্ষণ জেগে জেগে বসে পাহারা দিচ্ছিল ছেলেকে। তানভীর হয়তো কোথাও আছে একটা। তেহরান সোজা হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যায়। সুলতান নিবাসে আসে পায়ে হেঁটে। এসে রুমাইসার কবরের পাশে শুয়ে থাকে। এই পৃথিবী এত বিষাক্ত কেন? ভালো লাগছে না, বুক ফেটে যাচ্ছে। কি যে সেই কষ্ট। তেহরান রুমাইসার কবরে হাত বুলিয়ে বলে, ভালো আছো? আমি তো ভালো নেই মেয়ে, এভাবে আমাকে একা করে ফেলে চলে গেলে। ভাবলে না আমার কথাটা একবারও? তুমি কি শুনছো? আমি তেহরানি তোমার তরুণ, নাকি সত্যিটা না জেনে চলে গেছো? জানো আমি কত কি প্ল্যান করে রেখেছিলাম তোমাকে নিয়ে দেশে বিদেশে ঘুরবো। দেখেছো তো, আলমারি ভর্তি কত শাড়ি কিনেছিলাম তোমার জন্য। এখন সেগুলোর কি হবে? শাড়ি আছে অথচ সেগুলো পরিধান করার মানুষটা আর নেই। তোমার এই হাবুলাই চলে যাওয়ার শূন্যতা আমাকে শেষ করে দিচ্ছে। খোদার কাছে মৃত্যু যাচ্ছি, দিচ্ছে না কেন? আমার কাছে এক একটা দিন এক একটা বছরের মতো লাগছে রুমু, আর পারছি না। এজওয়ান নিবাস থেকে বেরিয়ে যাচ্ছিল। তেহরানকে দেখে দাঁড়িয়ে গেল। ছেলেটাও পাগল হয়ে গেছে তাদের মতো। সোভান আর সৈকতের লোকেশন খুঁজে বের করেছে এজওয়ান। সোলেমান গিয়েছে সেখানে, এজওয়ানকে যেতে দেয়নি। সে সৈকতকে ধরতে বলেছে। এজওয়ান তেহরানের দিকে এগিয়ে আসলো। পিঠে হাত রাখতে তেহরান তার দিকে তাকালো। সাথে সাথে শোয়া থেকে উঠে বসে বলল, আপনারা পেয়েছেন রুমুর হত্যাকারীদের? দিয়েছেন শাস্তি? জঘন্য মৃত্যু কি দিয়েছেন? এজওয়ান বুঝলো তেহরান খুনি, কারা তাদের বিষয়ে অজানা। সেজন্য এজওয়ান প্রলম্বিত শ্বাস ফেলে বলল, পেয়েছি, চলো সাথে। তেহরান উঠে দাঁড়ায়। কোথায়? রুমাইসার কাছে। এজওয়ান আহত দৃষ্টি নিয়ে তাকায়। সৈকতের কাছে। তেহরান কিছুটা চমকায়। সৈকতের কাছে কেন যাবে? সৈকত, নাজিম, সোবাহান মেরেছে আমার বোনটাকে। হাতের মুঠো শক্ত হয়ে আসলো তেহরানের। পায়ের তলা থেকে মাটি সরে যেতে চাইলেও তেহরান তা ধরে রাখে। বিশ্বাস করতে ইচ্ছে করছে না। কিন্তু এজওয়ান ছবিগুলো যখন দেখালো তখন বিশ্বাস না করে উপায় আছে কোনো? ঢাকার এক অভিজাত হোটেল থেকে সৈকতকে তুলে নিয়ে আসে এজওয়ান আর তেহরান। তারপর কসাইখানায় নিয়ে আসে। আর ধানমন্ডি থেকে সোভানকে তুলে নিয়ে আসে। সোভান তখন ফোনে কথা বলছিল, হয়তো ভাইয়ের সাথে। তার ভাই সতর্ক করছিল, কিন্তু সোভান অহংয়ের সাথে বলেছিল, চিন্তা করবেন না, আমাকে নিয়ে আমি সব প্ল্যান করেই মাঠে নেমেছি। আমাকে ধরা এত সহজ নয়, আমি অবধি পৌঁছাতে পারবে না সুলেমান। ঠিক তখনই সোলেমান রামদা হাতে নিয়ে রুমে প্রবেশ করে। সোভানের সব অহং মুহূর্তের মধ্যে ভেঙে দিয়ে তাকে টেনে হিঁচড়ে কসাইখানায় নিয়ে আসে। সোভান আর সৈকতকে পাশাপাশি চেয়ারে বসিয়ে রাখা হয়। তেহরান দেখে যাচ্ছে সৈকতকে। একজন বন্ধু কিভাবে পিঠ পিছে ছুরি মারে তা সৈকতকে দেখে বোঝা যাচ্ছে। এই ছেলেকে নিজের ভাইয়ের চোখে দেখেছে সর্বদা। সেই সৈকত তার প্রেয়সী তার রুমুকে ধর্ষণ করে মেরেছে। তেহরান কোনো কথাই গেল না, কোনো কথা শুনল না, না কোনো বোঝাপড়া করলো না। পাশ থেকে চাকুটা নিয়ে সোজা সৈকতের পুরুষাঙ্গটা কেটে দিল। তারপর হাতের আঙ্গুল দিয়ে ওর চোখ দুটো টেনে বের করে আনলো। পুরো কসাইখানাটা সৈকতের চিৎকারে ভেসে গেল। আশ্চর্যের বিষয় হলো সুভানের মাঝে একটুও ভয় ডর দেখা যাচ্ছে না। যে ছেলে অন্যদের ভয় দেখায় সেই ছেলে কি আর অন্যের ভয় ভয় পায়? তেহরান পাশ থেকে এবার রামদাটা তুলে নিল। সৈকতের মাথার মাঝ বরাবর কোপ দিয়ে শরীরে অর্ধেকটা মাঝ বরাবর ছিঁড়ে ফেললো। সৈকত মাফ চাইলো, কিছু বলতে চাইলো, তেহরান শুনল না। সৈকত মাফ চাইলে কি তার রুমও ফিরে আসবে? না, আসবে না। সৈকতের মৃতদেহটা ছটফট করতে লাগলো। রেজওয়ান তেহরানকে নিয়ে চলে গেল। সুলেমান আসলো, সোভানের সামনে চেয়ার টেনে বসে বলল, তোকে আমি ভুলেই গেছিলাম জানিস। আমার শত্রুতা ছিল কেবল তোর বাপ ভাইয়ের সাথে। আমি কখনোই নিজ থেকে আগ বাড়িয়ে করিনি, তোরাই আগ বাড়িয়ে করেছিস। তোর সাথে আমার দেখা হলো এই নিয়ে 2 বার। একবার হয়েছিল অনেক বছর আগে ডেনমার্কে, মনে আছে? কিভাবে মেরে এসেছিলাম। তখনও জানতাম না তুই শেখের ভাই। জানলে সেদিনে তোর ইচ্ছা আমি সেখানে খতম করে আসতাম, তাহলে আমার বোনটা আজ বেঁচে থাকতো। আমি কখনোই কোনো নিরীহ মানুষদের মানিনি। যার পাপ আছে তাকে অনায়াসে হাসতে হাসতে মেরেছি। নিজেকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হিসাবে এই বাণী রোজ কতবার বলা হয়? সোলেমান হাসে ফিসফিসিয়ে বলে, রোজ? বোন হারিয়েই এই দশা তোমার। যখন বউ হারাবে
তখন কি করবে নওয়াজ সুলেমান সুলতান ওরফে মাফিয়া কিং স্কেন? আমার বউকে মারার প্ল্যান করছিস? না, তোর ওই বোকা গাধা হারাম বউকে মারার প্রয়োজন পড়বে না রে। তোকে তো অন্ধের মতো বিশ্বাস করে, যেমনটা করেছিল তোর বোন আমাকে। তোর আসল রূপটা তোর বউ জানলেই হয়ে গেল। বেচারি এমনিতেই অতি শখে মরে তোর বোনের কাছে চলে যাবে। এত সহজ? হাস্যকর। কোনোদিনও জানবে না আমার বউ আমার এই রূপ। সত্যি কোনোদিন চাপা থাকে না রে, বেরিয়েই আসে। আর যেদিন এই সত্যি বেরিয়ে আসবে সেদিন কি করবে নওয়াজ সুলেমান সুলতান? যদি তাই হয় তাহলে আমি আমার বউকে সেভাবেই তৈরি করব, যেভাবে তৈরি করলে আমি তার জন্য ভবিষ্যতে কখনো ক্ষতিকর হয়ে উঠলেও তার জন্য আমার বুকে ছুরি চালাতে দুহাত না কাঁপে। গুড। এখন কি আমার বুকে ছুরি চালাতে চাইছিস? শুধু ছুরি? তোর অপরাধ কি ছুরি সামান রে? কতক্ষণ করলি তুই? তোকে নিয়ে হবে আবার 200টা। অনেক কষ্ট দিয়ে মেরেছিলি আমার বোনটাকে, তাই না? এই শেষ কথাটা ভয়ঙ্কর জানিস তো, নাকি ভুলে গেছিস কোনটা? ভুলে গেলে চল, আবার জানাই তোকে। সোলেমান প্রথমে সোভানের পুরুষাঙ্গ কাটলো। যতই সোভান নিজেকে শক্ত দেখাক, ব্যথা পেলে সবাই চিৎকার করে ওঠে। সোভানও গগন ফাটিয়ে চিৎকার করে উঠল। চিৎকারটা কানে এসে বিঁধল সূচের মতো, বাঁচার জন্য আকুতি মিনতি করছে। এভাবে তো তার বোনটাও করেছিল। পেয়েছিল কি মুক্তি? না, পায়নি। সেজন্য মুখটা বেঁধে দিল। তারপর ইলেকট্রনিক করাত দিয়ে সুভানের হাতগুলো জ্যান্ত পিস করে কাটলো। সুভান গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। সোলেমানের থামার নাম নেই। হাত শেষ হতেই পাতে নেমে গেল। পা দুটো পিস করে কাটলো। পুরো রুমে রক্তে ভেসে যাচ্ছে। চিৎকার করতে করতে সোভান থেমে গেছে। এখন শুধু গুঙিয়ে উঠছে। শরীরে অক্ষত আছে এখন কোমর থেকে মাথা অবধি। চোখ দুটো খোলা, শ্বাস হালকা ওঠানামা করছে। সোলেমান ইলেকট্রনিক করাত নিয়ে সেই চোখের কাছে গেল। মুহূর্তেই দেহ থেকে মাথার উপরিভাগটা আলাদা হয়ে গেল। কি কুৎসিত মৃত্যু! এতেও তো ক্ষান্ত হলো না সোলেমান। পেটের মাঝ বরাবর করাত চালিয়ে সব নাড়ি ভুড়ি বের করে আনলো। হৃৎপিণ্ডটা টেনে খুলল, বুকের খাঁচাটা চুরমার করে ভাঙলো। তারপর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পিস করে কেটে 4000 টুকরো করলো। বাদ যায়নি সৈকতের মৃতদেহটাও। পুরো শরীর সোলেমানের রক্তে ভেজা ছুপছুপ। নামটা এমনি কি আর কসাইখানা রাখা হয়েছে? সোলেমান নিজেই তো এই কসাইখানার এক কসাই। দেখে মনে হচ্ছে যেন লাখখানে গরু জবাই দিয়েছে। গরুর রক্তে ছুপছুপ, কিন্তু না, এ তো মানুষের রক্ত। কেউ সোলেমানকে এই রূপে দেখলে নিশ্চিত বমি করে ভাসিয়ে দিবে, হার্ট অ্যাটাক করবে, ভয়ে মারাও যেতে পারে। সোলেমান ফিরে গেল তার সেই চিরচেনা জীবনে। মানুষ খুব কমই মেরেছে নিজের হাত দিয়ে, বেশিরভাগই করিয়েছে বাসার সুলতানকে দিয়ে। তাতেই 200-তে ঠেকে গেল। নিজের হাতে বাকি খুন করলে হয়তো কয়েক গুণ ডাবল হয়ে যেত। আজ থেকে এই হাত যে কত খুন করবে এভাবে তার হিসেব নেই। এবার হয়তো 1000ও ক্রস করবে। মানুষ মারার সাথে সাথে হয়তো নিজের ধ্বংসকেও আমন্ত্রণ জানালো। সেজন্যই হয়তো সুভান বলেছিল সোলেমান উন্মাদ খ্যাপা হলেই তার জন্য সহজ হবে। আর সেটাই হলো। এবার সুলতান বংশ চিরতে অন্ধকারে ডুবে যাবে। আর কোনোদিনও সূর্যোদয় হবে না। এবার থেকে যা হবে তা কেবল ধ্বংস আর ধ্বংস। হয়তো পৃথিবী কোনো এক প্রান্তে বসে থাকা কেউ সোলেমানের এই উন্মাদনা দেখে হাসতে হাসতে বলছে, তোমার মতো বোকা মাফিয়া আমি আর দুটো দেখিনি সোলেমান। বাপের ওপরে যে বাপ থাকে, এবার তুমি হারে হারে বুঝবে। নিজের পতনের দিন শুরু হলো তোমার। না না, তোমার একার না, তোমাদের। হা হা হা। রাত তখন বাজে হয়তো 2:30। রুমাইসার কবরের পাশে স্থির হয়ে বসে আছে এজওয়ান। চোখ দুটো থেকে থেকে ভীষণ ঝাপসা হয়ে আসছে। তার মানতে কি যে কষ্ট হচ্ছে যে তাদের একমাত্র বোন রুমুটা আর পৃথিবীতে নেই, অথচ আজ তার মৃত্যু 6 দিন। এজওয়ান কবরের উপর হাত রাখলো। তার গলা আটকে আসছে, বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আর একটা পীড়াদায়ক যন্ত্রণা অনুভব হচ্ছে। সেটা হলো ভাইজান তাকে মারতে দিল না। ওই শুয়োরের বাচ্চাদের তেহরান মারল, ভাইজান মারল, অথচ এজওয়ানকে কিছু করতে দেওয়া হলো না। তার হাত নিষ্পিস করছিল, শরীরের রক্ত টকবক করছিল, হাত দুটো বারবার উঠে আসছিল, কিন্তু ভাইজানের জন্য দমিয়ে রাখতে না পেরে তেহরানকে নিয়ে চলে এসেছে। আর বাহিরে এসে থেকে কবরের সামনে বসে আছে। ভেতরে তার ভাইজান খুবই অমানবিক নিকৃষ্টভাবে যে তাদের মারছে এই নিয়ে কোনো দ্বিধা নেই। পাশেই তেহরান বসা, শরীর জুড়ে রক্ত। কবরটা জড়িয়ে ধরে শুয়েছিল এতক্ষণ, কিন্তু এখন ঘুমিয়ে গেছে। ছেলেটার ভবিষ্যৎ কি? তেহরানের বাবা মা খুঁজছিল ছেলেকে ফোন করে। এজওয়ান তাদের শান্ত করে বলেছিল নিবাসে আছে, চিন্তা করবেন না। এজওয়ান আকাশের দিকে তাকালো। কালো মেঘ ছাড়া আর কিছুই দেখতে পেল না। এমনই কালো মেঘ
অন্ধকারে ডুবে আছে সুলতান বংশ। এজওয়ান দীর্ঘ একটা শ্বাস ফেলে, আর তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। এজওয়ান রিসিভ করে ফোনটা। কানে নিতেই শুনতে পারে তাকে 3 দিনের ভেতরে অস্ট্রেলিয়া যেতে হবে। অস্ট্রেলিয়ার নারী পাচারের বিষয়টা খুব তীব্র হয়েছে। গড়ে প্রতিদিন 4 জন করে নিখোঁজ হচ্ছে, আর তাদের কাছে খবর এসেছে দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ইন দ্য আন্ডারওয়ার্ল্ড মনস্টার নামক ব্যক্তিটা অস্ট্রেলিয়ায় আছে। সেই করছে এই অঘটনগুলো, তাকে যে করেই হোক ধরতে হবে। এজওয়ানের কপালে দুটো ভাঁজ পড়ল সেই কথা শুনে। আর ইউ শিওর? ইয়েস, তুমি যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়া ব্যাক করো। আমার পক্ষে ফেরা এখন অসম্ভব। নিউজটা তো শুনেছেন আপনারা, তারপরও কিভাবে আমাকে আশা করছেন? আমরাও নিরুপায় হয়ে তোমাকে আসতে বলছি। এজওয়ান, আমাকে কিছুটা সময় দিন। এজওয়ান কেটে দিল। ফোন উঠে দাঁড়াতে এজওয়ান শুনতে পেল তেহরান বিড়বিড় করে ঘুমের ঘোরে রুমুকে খুঁজছে। এজওয়ান ফের বসে পড়ল। ছেলেটাকে ডেকে তুললে আবার পাগলামি করবে, আবার একা এখানে রেখে চলে যাওয়াটাও সম্ভব নয়। সেজন্য এজওয়ান বসে রইল বোনের কবরের পাশে সারা রাত। ভোরের দিকে নিবাসের বাহিরে শোরগোলের আওয়াজ শুনে এজওয়ানের কপাল কুঁচকে আসে। তেহরান তখনও গভীর ঘুমে। এজওয়ান উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে দেখে নিবাসের বাহিরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, সাংবাদিকদের ভিড় হয়ে আছে। এজওয়ান প্রথমে বুঝল না। বাশার সুলতান ভেতর থেকে বেরিয়ে আসতে পুলিশের মধ্যে থাকা একজন জিজ্ঞাসা করলো, সুলেমান সুলতান বাড়িতে আছে? বাশার সুলতান উত্তর দিলেন না, বরং পাল্টা প্রশ্ন করে বললেন, কি জন্য? ওনাকে গ্রেপ্তার করার পরোয়ানা জারি করা হয়েছে। বাশার সুলতান চমকে উঠলেন সেই কথায়। কি করেছে কি আমার ছেলে, আর গ্রেফতারের আদেশ দিল কে? পুলিশ লোকটি তার ফোন থেকে নাজিমকে জনসম্মুখে পুড়িয়ে মারার ভিডিওটি দেখিয়ে বলল, এই হচ্ছে আপনার ছেলের অপরাধ। আইন নিজের হাতে তুলে নিয়ে একটা মানুষকে মেরে ফেলছে। মানুষ? ও কোনো মানুষ ছিল? ও একটা ধর্ষক ছিল। একজন ধর্ষককে মানুষ বলে আখ্যায়িত করে মানুষ শব্দটার অপমান করবেন না। এজওয়ানের কথায় পুলিশটা একবার বাঁকা চোখে তাকায়। তাই বলে আইন নিজের হাতে তুলে নেবে আপনার ভাই? আইন যদি আইনের প্রকৃত নিয়মে চলতো তাহলে অবশ্যই আমার ভাইজান আইন নিজের হাতে তুলে নিত না। আপনার সাথে তর্ক জড়াতে চাচ্ছি না, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। পুলিশগুলো নিবাসের ভেতরে চলে গেল। বসার ঘরে যেতে তারা আবিষ্কার করলো সোলেমান সোফায় পায়ের উপর পা তুলে কফি খাচ্ছে, আর টিভিতে নিজের গ্রেফতার হওয়ার নিউজগুলো দেখছে। বাংলাদেশে বর্তমানের টপ ব্রেকিং নিউজ এটাই। সোলেমান তাদের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। পুরো কফিটা শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, কত টাকা পেলেন? পুলিশগুলো একে অপরের দিকে তাকালো। মানে? বললাম কত টাকা পেলেন আমাকে জেলে নেওয়ার জন্য? টাকা কেন দিবে আমাদের? আমরা একজন অপরাধীকে ধরতে এসেছি। আমার অপরাধ? আপনি জনসম্মুখে নাজিম নামে লোকটিকে পুড়িয়ে মেরেছেন। তার বাবা নাসিরউদ্দিন মামলা করেছে আপনার নামে। কবে পুড়িয়ে মেরেছে? গতকাল। আর আমাকে ধরতে এসেছিস তার পরের দিন? তা আমার বোনকে কে হত্যা করেছিল কবে যেন? 6 দিন আগে। সোলেমান এবার রক্তাক্ত চোখে তাকিয়ে বলল, তাহলে আমার বোনের হত্যাকারীদের তোরা ধরতে পারলি না কেন তার পরের দিন? আমাকে কেন খুঁজে বের করতে হলো তোকে? আমার বোনের হত্যাকারীদের খুঁজে বের করতে পারিস না? আমি খুঁজে মেরেছি বলে তোরা এখন আমাকে জেলে ভরতে এসেছিস? ওয়াও, নাইস। এদেশের হত্যাকারীদের বিচার নেই, অথচ হত্যাকারীকে হত্যা করলে তার বিচার ঠিকই আছে। ওকে ফাইন, চল দেখি কতক্ষণ আমাকে ওই জেলের ভেতরে আটকে রাখতে পারিস তোরা। সোলেমান হাঁটা ধরল। বাশার সুলতান আটকাতে চাইলেন, কিন্তু সোলেমান শুনল না। পুলিশদের সাথে বেরিয়ে আসলো। সাংবাদিকরা একের পর এক ছবি তুলছে, নিউজ করছে, সোলেমানকে প্রশ্ন করছে কেন সে আইন নিজের হাতে তুলে নিল। দেশে কি আইন নেই? ক্ষমতাশীল দেখে কি যা ইচ্ছে তাই করবে? সোলেমান এক সাংবাদিককে শুধু এটুকু বলল। সাংবাদিকটা এক বাক্যে বলে দিল, ওই শুয়োরের বাচ্চাকে নিজের হাতে মেরে ফেলতাম। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। সোলেমান আর কথা বাড়ালো না, চলে গেল পুলিশের সাথে পুলিশ স্টেশন। পুরো মিডিয়া জগৎ ওলট পালট আজ এই নিউজে। বাশার সুলতানের মাথা প্রচন্ড গরম হয়ে গেল। এজওয়ানের দিকে তাকিয়ে বলল, কিছু একটা কর, সোলেমানকে বের করার ব্যবস্থা কর। এজওয়ান পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন করলো। জেলে ঢোকা আর বের হওয়া এসব তো তাদের কাছে বাহাতের কাজ, সেজন্যই তো সোলেমান নীরবে চলে গেল। আর তাছাড়া তরুণরা দেশের জনগণের 85% সোলেমানকে সমর্থন করছে তার কাজের জন্য। বিশেষ করে যারা ধর্ষণের শিকার হয়েছে, কোনো ইনসাফ পায়নি, তারা সোলেমানের হয়ে পোস্ট করছে। পাশে এটাও উল্লেখ করছে ক্ষমতাশীল ব্যক্তিরা যদি ইনসাফ না পেয়ে আইন হাতে তুলে নেয়, তাহলে আমরা সাধারণ মানুষরা সেখানে ইনসাফ পাবো কোন আশায়?
মেহেরিন নিউজ চ্যানেলে সোলেমানের গ্রেফতারের নিউজটা দেখলো। টানা 5 দিন স্বামীর সাথে তার কোনো যোগাযোগ নেই। আজ হঠাৎই নিউজটা দেখে আর নওগাঁ থাকতে পারল না, শ্বশুরের সাথে ঢাকা চলে আসলো। রমনা থানায় আসতে মেহেরিন স্বামীকে দেখার জন্য ছুটে যেতে নিলে মাঝপথে আটকে দিল এক পুলিশ। মেহেরিন দাঁড়িয়ে গেল, ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, পথ আটকালেন কেন? পুলিশ অফিসার বলল, দেখা করতে পারবেন না। কেন? শুনুন মিস, আপনার স্বামী কি করেছে? শুনেছি তো, একজন ধর্ষককে, একজন হত্যাকারীকে সে হত্যা করেছে। সে দর্শক ছিল না কুকুর ছিল সেটা আইন বুঝতো। আপনার স্বামী কেন আইন তুলে নিল নিজের হাতে? কারণ আপনাদের হাত টাকার কাছে তালাবদ্ধ, সেজন্য। আপনি আপনার স্বামীকে সমর্থন করছেন? না করে উপায় আছে? আমি তো বলি বেশ করেছে, আমার স্বামী তাকে মেরেছে। আমার স্বামীকে তার এই কাজের জন্য তো আমি পুরো সমর্থন করছি। অন্যায় যে করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয় তারা দুজনেই অপরাধী। এর দায়ে কি এবার আমাকেও জেলে নেবেন পুলিশ মহাশয়? রাস্তা ছাড়ুন, আমার স্বামীর সাথে দেখা করতে হবে, আমায় দেখা করতে দিন। এজওয়ান এসে পেছনে দাঁড়ালো, তার পেছনে উকিল। সোলেমানের আগাম জামিন করা ছিল আগে থেকে। পুলিশ সরে দাঁড়ালো। মেহেরিনা সময় নষ্ট করলো না, 1 সেকেন্ড চলে গেল ভেতরে। সোলেমান তখন জেলের ভেতরে বসে সিগারেট খাচ্ছিল। কারো ধূপধাপ পায়ের আওয়াজ শুনে ঘাড় বেঁকিয়ে তাকাতেই দেখলো কালো বোরকা নিকাবে তার বউ হন্তদন্ত হয়ে ছুটে আসছে। সোলেমান হাতে থাকা সিগারেটটা ফেলে দিল। বসা থেকে এগিয়ে এসে লোহার শিকের সামনে দাঁড়িয়ে মেহেরিনকে সতর্ক করে বলল, আস্তে আসো, পড়ে যাবা তো। মেহেরিন পায়ের গতি কমিয়ে দিল হালকা, তবে মনের ভিতরে থাকা অস্বস্তি কমেনি, বরং আরো বেড়ে গেছে। স্বামীর সম্মুখে দাঁড়িয়ে অস্থির গলায় বলল, ওরা কি আপনাকে মেরেছে? সোলেমানের কপালে 2 ভাঁজ পড়ল। সাহস আছে নাকি আমাকে মারার? এই জোয়ান ভাইয়া আপনার জামিনের ব্যবস্থা করেছে, আপনাকে আর জেলে থাকতে হবে না। সোলেমানের ভাঁজ পড়া কপাল শটান হলো। এজওয়ান করেনি জামিনের ব্যবস্থা, খোদ সোলেমান নিজেই করে রেখেছিল তার আগাম জামিন। কারণ সোলেমান জানে লোক সমাগমে কাউকে মারলে তার কি কি ফেস করা হতে পারে, আর কাকে লোক সমাগমে মারলে জনগণ তার বিরুদ্ধে যাবে না, তাকে সাপোর্ট করবে। সোলেমান কেবল বাঁকা হাসলো। মেহরিনের অগোচরে থেকে গেল সেই হাসি। উকিল এই সকল কাগজপত্র জমা দিতে সোলেমানকে ছেড়ে দেওয়া হলো। উপর মহল থেকে চাপ দেওয়া হয়েছিল সোলেমানকে ছেড়ে দেওয়ার জন্য। সোলেমান 24 ঘন্টার মধ্যে বেরিয়েও আসলো, তবে সেটা বাহিরের কেউ জানলো না। বের হয়ে আসার আগে পুলিশ অফিসার সোলেমানকে প্রশ্ন করলো, সুভান, সৈকত, এদের কি করেছেন আপনি? খোঁজ পাইনি, পেলে নিশ্চিন্তে থাকুন। থাকবেন আর এই পৃথিবীতে শ্বাস নেওয়ার জন্য একটাও। সোলেমান চলে আসলো। কয়দিন সোলেমানকে বাড়ির ভিতরেই থাকতে হবে, বাইরে যাওয়া হবে না। পরিস্থিতি শান্ত হলে এই বিষয়টা ধামাচাপা পড়লে তখন সোলেমান আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। বাশার সুলতান চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। সোলেমানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলছে, জনসম্মুখে মারার কি দরকার ছিল তোর? আমি কি তোকে কখনো আটকেছি এইসব কাজে? করিনি তো। কসাইখানায় এনে একসাথে এটাকে জবাই দিব। সোলেমান চাচার কথাটাকে জাস্ট উড়িয়ে দিয়ে বলল, এখন থেকে আমি প্রতিদিন মানুষ খুন করব, আর প্রতিদিন জেলে যাব, আবার ক্ষমতার দাপটে বের হয়ে আসব। এইটুকু ক্ষমতা, এইটুকু পাওয়ার আমার আছে। এই দেশের আইন আমার একটা ভালো শিখতে পারবে না, কারণ আইনকে পকেটে নিয়ে ঘুরে বেড়ার মতো টাকা আমার আছে, ক্ষমতা আমার আছে, নাম আছে, যশ আছে। ক্ষমতা আছে বলেই বেরিয়ে আসতে পেরেছিস। যখন ক্ষমতা থাকবে না তখন কি হবে ভেবে দেখেছিস সেটা? এই কেসগুলো তখন আবার রিওপেন হবে, সেই দিন কি করবি? যেদিন আমার ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন আমি চিরকালের জন্য জেলে ঢুকে যাব, আর বের হব না। কদিন পর বাপ হবি তুই। সন্তানের কথা ভাব, বউয়ের কথা ভাব। ও বেচারিদের ওপর দিয়ে কি ঝড়টা নাই যাচ্ছে দেখেছিস? মেহরিনকে ঢাকা এনেছো কেন বাবা? কি আশ্চর্য বউ হয় তোর। স্বামী জেলে আর সে আসবে না। সোলেমান কোনো উত্তর দিল না। নিজের রুমে আসলো। মেহরিন তখন এশার নামাজে সবে 4 রাকাত, ফরজের পর 2 রাকাত সুন্নত আদায় শেষ করছিল। বেতর পড়ার জন্য উদ্যত হবে তার আগে সোলেমান এসে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মেহরিন সোলেমানের শরীরে সেই কালো শার্ট প্যান্ট দেখে বলল, আপনি জেল থেকে এসে এখনো ফ্রেশ হননি? আমার নামাজ এখনো বাকি, উঠুন। নাপাক হচ্ছি তো আমি, পাক হয়ে আসুন। নাপাকে বেরিয়ে ওঠা এক পাপকে বলছো পাক হয়ে আসতে? পাক তো নিজেও লজ্জা পাবে পাপকে দেখে। সোলেমান মাথা সরিয়ে ফ্লোরে রাখলো। মেহরিন বেতরের নামাজটা শেষ করতে সোলেমান ফের মেহরিনের কোলে মাথা রাখলো। তোমাকেও নাপাক করা যাক, পাপের সংস্পর্শে থাকবে আর নাপাক হবে না? এ হয় বলো? ফ্রেশ হয়ে আসা যেত কিন্তু এতক্ষণে। হলাম না তো। নামাজ পড়বেন না?
সোলেমানের কাটকাট জবাব। না। কেন? নামাজ পড়ে কি হবে? এর ফজিলত কি? মেহরিন অবাক হলো এমন কথা শুনে। তো কেমন কথাবার্তা আপনার? ঠিকই তো বলেছি। না, ঠিক বলেননি। যান, ফ্রেশ হয়ে অজু করে আসুন। না, মনের বিরুদ্ধে গিয়ে আমার পক্ষে মিথ্যা ইবাদত করা সম্ভব নয়। ওনাকে স্মরণ করতেও আমার ভয় হয়। ওনাকে স্মরণ করে মনে যাতে যাকেই রাখি উনি তাকে তার কাছে নিয়ে যান। ওনাকে স্মরণ করা মানে সাজা পাওয়া। ওনাকে স্মরণ না করলেই আমি বরং ভালো থাকি। নাস্তিকদের মতো কথাবার্তা বলবেন না। নামাজ পড়তে ইচ্ছে করছে না, ঠিক আছে, পড়তে হবে না, তাই বলে এসব কি কথাবার্তা? উঠুন, সরুন। উঠিয়ে দিচ্ছ? বেশ তো উঠছি। আমার একটা কথা রাখবে মেহরিন? কি? তুমি তোমার বাবার কাছে গিয়ে থাকো কটা দিন মাকে নিয়ে। ও বাড়িতে তার পক্ষে সম্ভব হবে না এখানে থাকার। রোকেশও তো নেই ওই বাড়িতে, দম বন্ধ হয়ে আসবে ওনার। পারবে কটা দিন গিয়ে থাকতে বাবার বাড়ি? জি, পারবো। আচ্ছা, কাল গিয়ে রেখে আসবো। আরে হ্যাঁ, আমি না বললে তুমি ঢাকা আসবে, কারোর সাথেই না, কোনো পরিস্থিতিতেই না। যাই হয়ে যাক না কেন, কথা দেওয়া আসবে না এই ঢাকায়? মেহরিন ভ্রু কুচকালো এমন কথা শুনে। দেবে না কথা? আমাদের ভালোর জন্যই বলছি। আচ্ছা, বেশ, আসবো না। এবার গিয়ে শুয়ে পড়ো, আমার একটু কাজ আছে, সেরেই আসছি। সোলেমান চলে গেল। মেহরিন তার যাওয়ার পানে তাকিয়ে রইল। সোলেমানের ভেতরে কেমন এক অচেনা সত্তার আগমনে টের পাচ্ছে মেহরিন। লোকটা তাকে দূরে রাখতে চাইছে তার থেকে। বেশ, মেহরিন না হয় দূরেই থাকবে, এতে যদি ভালো কিছু হয় তাহলে দূরত্বই ভালো। সোলেমান নিচে আসতেই দেখলো এজওয়ান বাগানে চেয়ারে বসে কাউকে ফোন করছে। সোলেমান নিজের ফোনটা বের করে বলল, কাকে ফোন করেছিস তুই? এজওয়ান ফোনটা পকেটে ভরে রাখলো। মাহিকে কতবার ট্রাই করছে ফোনে, অথচ মেয়েটার ফোন সুইচ অফ বলছে। কিন্তু মেয়েটা তো বলেছিল এজওয়ানের সাথে যোগাযোগ রাখবে। মাহি তো জানেও না এদিকে কি ঘটে গেছে। কিছু প্রশ্ন করেছি আমি? আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে আগামীকাল ভাইজান। তাতে অসুবিধা কোথায়? এই অবস্থায় কি করে যাই অস্ট্রেলিয়ায় আমি? মাহি কোথায়? আমেরিকা গিয়েছে কাজে। যোগাযোগ নেই তাই তো? এজওয়ান মাথা নত করে ফেলল। ভোরের ফ্লাইটে অস্ট্রেলিয়ায় চলে যাস কাল? এজওয়ান মাথা তুলে তাকালো, সাথে বলল, তোমাকে একা রেখে কি? ঘুমিয়ে পড়, কটা রাত ঘুমাসনি ঠিক মতো। এখন ঘুমিয়ে পড়, যা, ভোরেই বেরিয়ে যেতে হবে। কিন্তু ভাইজান। যেতে বলেছি কিন্তু আমি। এজওয়ান চলে গেল। সোলেমান সামনে থাকা দূরে 3টি কবরের দিকে তাকালো। সেই 3 কবরে শুয়ে আছে সোলেমানের বাবা, মা আর বোন। সোলেমান কবরের দিকে দৃষ্টি স্থির রেখে বলে উঠল, পাপের দাগে বদনাম তো হলামই আমি, এখন থেকে বদনাম আমি আরো হব। আর সেই বদনামের দাগ আমি একাই বই বেরাবো। পাপের বোঝা যতই দুর্বহ হোক না কেন, আমি একাই তা বই বেড়ার চেষ্টা করব। সোলেমান কথাটা শেষ করে ইব্রাহিমকে কল করলো। ইব্রাহিমকে সোলেমান নওগাঁতেই থাকতে বলেছিল। সবাই এখানে থাকলে সুলতান ভিলায় ঝড় সামলাবে কে? ইব্রাহিমকে কল করে ঢাকায় আসতে বলল কাল। সোলেমান এবার পুরো দমে নিজের বাবা মায়ের হত্যাকারীদের খুঁজবে, আর তাদের খুঁজতেই সে তার আগের দুনিয়ায় আবারও ফিরবে। পরের দিনের ভোরের ফ্লাইটে এজওয়ান অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সুলতান বংশের সবকিছু যেন আজ থেকে এক অদৃশ্য অশুভ ছায়ার দিকে এগোতে থাকে। সকাল গড়িয়ে যখন প্রায় 10টা, তখন সোলেমান মেহরিনকে সঙ্গে নিয়ে ফিরে আসে সুলতান ভিলায়। বাড়িতে ঢুকতে শোকের ভার যেন আরও ঘন হয়ে ওঠে। সোলেমান সরাসরি ফোন করে মোতালেব ভুইয়াকে ডাকে। আফিয়া, সুলতান, মেহরিন আর বাতাসিকে কয়েকদিনের জন্য তার বাড়িতে নিয়ে যেতে হয়। জামাইয়ের ফোন পেয়ে মোতালেব ভুইয়া দেরি করলেন না, দ্রুতই পৌঁছে যান সুলতানপুরে। কিন্তু সবকিছু এত সহজ ছিল না। সোলেমানকে দেখে আফিয়া সুলতানের বুকটা কান্নায় ভেসে ওঠে। মা বলে ডাকবে যে মেয়ে, সে তো আর নেই। এই শূন্যতা যেন তার বুকের ভেতর আগুন হয়ে জ্বলতে থাকে। প্রথমে তিনি কিছুতেই যেতে চান না। এই বাড়ি, এই দেয়াল, এই স্মৃতিগুলো ছেড়ে কোথাও যাওয়ার শক্তি তার নেই। কিন্তু সোলেমান সময় নিয়ে বোঝায়। শেষ পর্যন্ত অনেক কষ্টে রাজি হন আফিয়া সুলতান। মোতালেব ভুইয়া যখন মেয়েদের নিয়ে চলে যায়, তখন সুলতান ভিলা অদ্ভুতভাবে নিঃশব্দ হয়ে পড়ে। সেই নীরবতার মধ্যে সোলেমান আর ইব্রাহিম ঢাকার পথে রওনা দেয়। ঢাকায় ফিরে সোলেমান যেন একেবারে অন্য মানুষ হয়ে ওঠে। 27 বছর আগে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ডের শিকড় থেকে খোঁজা শুরু করে সে। বিদেশে যাদের সঙ্গে যোগাযোগ ছিল, সেই ছায়ার জগতের মানুষদের আবার সক্রিয় করে তোলে সে। একে একে ফোন যায় বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আন্ডারওয়ার্ল্ডের সংযোগগুলোতে। তার নির্দেশ স্পষ্ট, পৃথিবীতে যতগুলো মানুষের পায়ে ওরোবোরোস ট্যাটু আঁকা আছে, সেই সব মানুষের পূর্ণ বায়োডাটা আবার তার চাই নতুন করে। শুধু এতেই ক্ষান্ত হয়নি সোলেমান। এবার সে সরাসরি আন্ডারওয়ার্ল্ডের নিয়মে খেলতে নামলো। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা সাধারণত কাজ করে ছায়ার আড়ালে। তাদের নিজস্ব নেটওয়ার্ক থাকে, যেখানে তথ্য কেনাবেচা হয়, মানুষ গুম হয়ে যায়, পরিচয় বদলে ফেলা হয় মুহূর্তে। মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ টাকা বৈধ রূপ নেয়। অস্ত্র পাচার হয় এক দেশ থেকে আরেক দেশে। ভাড়াটে খুনি দিয়ে
নির্দিষ্ট টার্গেট সরিয়ে দেওয়া হয় নিঃশব্দে। ডার্ক ওয়েব থেকে শুরু করে ভুয়া ডকুমেন্ট, ট্র্যাকিং, নজরদারি সবকিছুই তাদের খেলায় ব্যবহার হয়। সোলেমান এবার সেই পুরো নেটওয়ার্ককে নিজের কাজে লাগাতে চায়। ফোনের পাশে থাকা মানুষদের সে হুঁশিয়ারি দিয়ে বলে, আর শোনো, পুরনো সব রুট, অর্গান ট্রেডিং, সাইবার ক্রাইম, এক্সট্রাকশন, অস্ত্রোপচার, ড্রাগ ট্রাফিকিং সব আবার চালু করো। যে যত গভীরে যেতে পারো যাবে, কেউ থামবে না। যে রুটে সমস্যা হবে সেটা পরিষ্কার করবে, যে মানুষ বাধা দেবে তাকে সরিয়ে দেবে। আর কেউ যদি আমার অর্ডার নিয়ে প্রশ্ন তোলে, আমার পথের বাধা সৃষ্টি করে, সে যেন আর কালকের সকাল দেখতে না পারে সেটাও ইনশিওর করবে। সেই সাথে সবাইকে জানিয়ে দাও, এসএস ইজ ব্যাক। যেই জায়গায় সে ছেড়ে এসেছিল বহু বছর আগে, সেই জায়গায় পুনরায় সে রাজত্ব করতে এসেছে। সে আবারও ফিরছে। পুরো ওয়ার্ল্ডকে আবারও নাকানি চুবনে খাবো আমি। একটা দীর্ঘ নীরবতা নেমে আসে লাইনের ওপাশে। তারপর একে একে সবাই সম্মতি জানায়। কল কেটে দিয়ে সোলেমান জানালার পাশে গিয়ে দাঁড়ায়। ঢাকার ব্যস্ত শহর নিচে ছুটছে। এই শহরের আড়ালে আজ থেকে আরেকটা অন্ধকার জগৎ জেগে উঠছে। ফ্রান্সের রেমস শহর, মায়ের জন্মভূমিতে পা রেখেছে মাহি আজই প্রথম। এর আগে কখনো আসা হয়নি ফ্রান্সে, তবে আজ আসলো কাউকে খোঁজার জন্য, কারো সম্পর্কে জানার জন্য। মাহি 10টা দিন আমেরিকায় কাটিয়ে আজ ফ্রান্সে এসেছে কেবল এজওয়ানের মায়ের বিষয়ে জানতে। ফ্রান্সের রেন্স শহরের প্রভাবশালী মেয়ে ছিলেন এমিলা সুলতান। মাহি রেন্স শহরের স্থানীয় পুলিশ স্টেশনে এসে খোঁজ করল যে 27 বছর আগে এই শহরের প্রভাবশালী মেয়ে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পর প্রেমিকের হাতে মৃত্যু হয়েছে এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা। সেই পুলিশ স্টেশনের লোকগুলো অদ্ভুতভাবে তাকালো মাহির দিকে। মাহি সেই চাহনি দেখে নিজের আইডি কার্ডটা শো করলো তাদের সামনে। আইডি কার্ডটা দেখে তাদের চাহনির বদল ঘটে এবং জানায় তারা সবাই নতুন। কেউ 5 তো কেউ 10 বছরের। এমন ঘটনা ঘটে থাকলেও তারা জানে না। মাহি সে কথা শুনে বলল, সিনিয়র অফিসার তো জানবে, তাহলে তাদের কেউ কি নেই? একজন আছেন, তবে তিনি কদিন আগে রিটায়ার্ড করেন। ঠিকানাটা পাওয়া যাবে? মাহিকে তারা ঠিকানা দিল। মাহি সেই ঠিকানা নিয়ে সেই সিনিয়র অফিসারের সাথে দেখা করতে তার বাড়িতে আসেন, কিন্তু এসে জানতে পারেন তিনি বাড়িতে নেই। মাহি বাগানে দাঁড়িয়ে তার অপেক্ষা করে ফেরার 3 ঘন্টা পর লোকটা আসলে মাহি তাকে তার পরিচয় দিয়ে ঘটনার কথা জিজ্ঞাসা করে। প্রথম দিকে মনে পড়ল না। অত বছরের পুরনো কথা মনে থাকে কারোর? মাহি একটু ভেবে বলতে বলল। লোকটা একটু ব্রেনে চাপ দিয়ে ভাবতেই তার স্মৃতিতে ঘটনাটা স্মরণ হলো। হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটেছিল। আমি তখন সবে 1 মাস হবে জয়েন হয়েছি। রেইন্স শহরের প্রভাবশালী রিচার্ডসনের মেয়ে রিচার ঘটনাটা এমন ছিল। মাহির কেমন যেন রিচা নামটা শোনা শোনা মনে হলো। কোথাও হয়তো শুনেছিল, কিন্তু কোথায় শুনেছিল ঠিক তা মনে নেই। তবে এজনের মায়ের নাম তো এমিলা সুলতান। না না, রিচা না, নামটা ইলিনা সুলতান। এমিলা? রিচা তো ছিল ওনার খ্রিস্টান নাম। উনি খ্রিস্টান ছিলেন? হ্যাঁ, তবে মুসলিম এক ছেলেকে ভালোবেসে মুসলিম হয়ে বিয়ে করেছিলেন। তখন নাম চেঞ্জ করে এমিলা হয়। ওনার বাবা শুরুতে মানেননি এই বিয়ে। রিচার স্বামী তাকে বাংলাদেশে নিয়ে যেতে চাইলে তখন রিচার্ডসন মেনে নেয় এবং ঘর জামাই করে রাখেন মেয়ের জামাইকে। রিচা বিবাহের 4 বছর পর 2 বছরের ছেলে স্বামীকে রেখে তার খ্রিস্টান বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যান। তার তো মৃতদেহের উদ্ধার করা হয়েছিল। ওনাকে এতিমখানার পাশে কবর দেওয়া হয়। এতিমখানার পাশে কেন? ওনার বাবার কথায়। উনি বেঁচে আছেন? রিচার্ডসন? না, বেঁচে নেই। মেয়ে মরার 1 বছর পর তিনিও অস্বাভাবিকভাবে মারা যান। কোন এতিমখানায় এলিনা সুলতানের কবর দেওয়া হয়? মাইসন ডুবন পাস্টিওর এতিমখানায়। এটা রিচাদের এতিমখানা। এতিমখানায় নামটা শুনে চমকে ওঠে মাহি। এই এতিমখানায় তো তার মা থাকতো। ওনার কোনো ছবি হবে? না, ওনার লাশটাও আমরা পেয়েছিলাম বিকৃতভাবে। ডিএনএ টেস্ট করে মিলাতে হয়েছে। আর ওনার প্রেমিককে? তাকে আমরা আর খুঁজে পাইনি। রিচার সম্পর্কে বিস্তারিত কিছু হয়তো এতিমখানায় পেলেও পেতে পারেন। ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম।
মাহি চলে গেল সেই এতিমখানায়। খুবই সুন্দর আর পরিপাটি করে গুছানো সেই এতিমখানা। তার মায়ের পুরো শৈশবটাই কেটেছে এই এতিমখানায়। তাহলে কি তার মা এমিলা সুলতানকে চিনত? বাহিরে সিকিউরিটি গার্ড আছে। মাহি ভেতরে ঢুকতেই বাচ্চার বৃদ্ধদের বাগানে বসে খেলতে দেখলো। ন্যান্সি নামের এক মহিলা অপরিচিত এক মেয়েকে ভেতরে দেখে এগিয়ে এসে জানতে চাইল, কে আপনি? কাউকে খুঁজছেন? মাহি চমকে উঠল। মাথা ফিরিয়ে তাকিয়ে দেখলো মধ্যবয়সী এক মহিলা। মাহি চোখের ইশারায় বলল, আপনি কে? আমি এই এতিমখানার একজন সদস্য। এরিনা সুলতানের কবরটা কোথায়? ন্যান্সির ভ্রু কুঁচকে আসলো সে কথা শুনে। আপনি রিচার কবরের কথা বলছেন? জি। আপনি কে? আমি ওনার পুত্রবধূ। মহিলাটা যেন বরফের মতো জমে গেল। রিচার্ড ছেলের বউ এটা? মহিলাটা চিৎকার করে উঠল, ফ্যান্সি, ফ্যান্সি, দেখো কে এসেছে। রিচার ছেলের বউ এসেছে। ফ্রান্সি নামের এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসলো ভেতর থেকে। পরনে নীল রঙের হ্যাবিট, মাথায় সাদা ভেল, গলায় ক্রুসিফিক্স লকেট। লাঠিতে ভর করতে করতে এগিয়ে এসে বলল, কে এসেছে? রিচার ছেলের বউ। মহিলাটাও চমকায়। সামনের দিকে তাকিয়ে মাহিকে দেখে জিজ্ঞাসা করে, তুমি রিচার ছেলের বউ? রিচার ছেলেটা কি এসেছে? মাহি এগিয়ে এসে বলল, না, উনি আসেননি, আমি একা এসেছি। রিচার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, রিচার মতোই দেখতে হয়েছে, তাই না? রিচার স্বামীটা সেই যে রিচা মরার পর চলে গেল, আর আসলো না ছেলেটাকে নিয়ে। ওনার কবরটা কোন দিকে? ফ্রান্সি নিয়ে গেল রিচার কবরের সামনে। মাহি দেখলো পাশাপাশি দুটো কবর, একটা রিচার আর একটা রিচার্ডসনের। এরিনা সুলতানের কোনো ছবি হবে? হ্যাঁ, আছে একটা ছবি অ্যালবামের ভেতরে। আমি যতক্ষণে রেখে দিয়েছি ওদের ছবিটা। ভেতরে এসো। রিচার ছেলের নাম জানো কি? ও আসলো না যে? ইজওয়ান সুলতান ওনার নাম। আর উনি জানে না যে আমি এখানে এসেছি। জানলে হয়তো আমাকেও আসতে দিত না। ফ্রান্সি নামের মহিলাটা মাহিকে নিয়ে ভেতরে গেল। ন্যান্সি মাহির জন্য চা নাস্তার আয়োজন করলো। মাহি ন্যান্সিকে জিজ্ঞাসা করলো, এই এতিমখানার এখন খরচ বহন করে কি? মালিক কে? রিচার স্বামী প্রতি মাসে পাঠিয়ে দেয়। মাহি বিড়বিড় করে বলল, বাসার সুলতান। ফ্রান্সি স্টোর রুমে গিয়ে একটা পুরনো অ্যালবাম নিয়ে আসলো। ধুলো দিয়ে ভরে গেছে, কাপড় দিয়ে ময়লা ঝেড়ে অ্যালবামটা নিয়ে মাহির পাশে বসলো। তারপর অ্যালবামটা খুলে একটা ছবি বের করে মাহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে ডান পাশেরটা রিচা। মাহি অ্যালবামের দিকে তাকিয়ে ডান ছবিটা দেখে যতটা না মুগ্ধ হলো তার চেয়ে বেশি চমকালো বাম পাশে থাকা একজনের ছবি দেখে। কাপা কাপা হাতে অ্যালবামটা ধরে বলল, মেরিলিন দেমির। ফ্রান্সি মুচকি হ্যাঁ, বাম হাসলো। পাশেটা মেরিলিন দেমির, রিচার প্রিয় বান্ধবী। কিন্তু তুমি মেরিলিন দেমিরকে চিনো কি করে? মাহি চমকালো ফ্রান্সির কথা শুনে। মেরিলিন দেমির অ্যামিলা সুলতানের বেস্ট ফ্রেন্ড। মাহি নিজেকে সামলিয়ে বলল, মেরিলিন দেমির আমার মা। ফ্রান্সি এক অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো মাহির দিকে। চোখে মুখে কেমন হাসির ঝলক আর অপ্রত্যাশিত চাহনি। কি, তুমি মেরিলিনের মেয়ে? মেরিলিন তাহলে সত্যি সত্যি রিচার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েই ছাড়লো? রিচা আর তোমরা মা তো ঠিক করে রেখেছিল যে রিচার ছেলের সাথে তোমার মায়ের দ্বিতীয়বারও মেয়ে হলে তার সাথে বিয়ে দেবে। তুমি তাহলে মেরিলিনের ছোট মেয়ে। তোমার মা আর বোন কেমন আছে? তোমার বড় বোনটার নামটা যেন কি? ভুলে গেছি সব। মাহি এবার চমকে শেষ পর্যায়ে চলে গেল। সে খুঁজতে এসেছিল কি আর খুঁজে পাচ্ছে কি? তার আর এজওয়ানের বিয়ে ছোটবেলাতেই ঠিক করে রেখেছিল তাদের মায়েরা, অথচ তারা তো জানে না এই বিষয়টা। না জেনেও তারা এইভাবে অপ্রত্যাশিতভাবে একে অপরের সাথে জুড়ে গেল। গভীর রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। কুকুরগুলোর ডাক বন্ধ হয়ে গেছে সেই অনেক আগে। চারিদিকে এখন কেবল নিস্তব্ধতা। অলঙ্কারপুর গ্রামের ভুইয়া বাড়ির সকলে ঘুমে বিভোর হলেও জেগে আছে কেবল বাতাসি আর মেহেরিন। দুজনেই বসে আছে ব্যালকনিতে। বিছানায় ঘুমিয়ে আছে আফিয়া সুলতান। জ্যোৎস্নার আলোয় মেহেরিন আবিষ্কার করলো এক বিশাল শূন্যতা। কি যেন নেই তার, কিন্তু কি নেই তার? সোলেমান সুলতান নেই। মেহেরিন চাঁদের দিকে তাকায়। বাতাসের ঘুম ঘুম ভাব জড়িয়ে আসছে, কিন্তু চিন্তার ভার আটকে দিচ্ছে। কিসের চিন্তা জানে না। মন খারাপ, ভীষণ মন খারাপ। ভাইয়ের কথা মনে পড়ছে, ভীষণ মনে পড়ছে। তার কবরটা দেখা হয় না কতদিন ধরে। মেহেরিন ঘাড় বাঁকিয়ে তাকালো। বাতাসিকে বলল, ঘুমিয়ে পড়ো, গিয়ে যাও। আর আপনি?
আসছি আমি। বাতাসই চলে গেল। মেহেরিন দীর্ঘ এক চাপা শ্বাস ফেলল। লোকে বুঝি এজন্যে বলে অল্প বয়সে বিয়ে করতে নেই, এরা দূরত্ব সইতে পারে না, স্বামীর ব্যস্ততা বুঝে না, নিজের মন মতো স্বামীকে নিজের পাশে না পেলে রাগ হয়, অভিমান হয়। মেহেরিনও বুঝি সেই দশা হলো। জীবনের প্রথম পুরুষের শূন্যতা বুঝি এভাবে পোড়ায় রমণীর বুকের ভেতরটায়। মেহেরিনের বুক পুড়ছে, গলা শুকিয়ে আসছে। কি অদ্ভুত যন্ত্রণা এটা। মেহেরিন নিজের ফোনের গ্যালারিতে গেল। গ্যালারিটা ভরা শুধু সোলেমানের ছবি। খুব কম ছবি আছে তার সাথে সোলেমানের। যেগুলো তোলা হয়েছিল সেগুলো সোলেমানের ফোনে। মেহেরিন সোলেমানের ছবিটার উপর হাত বুলিয়ে কিঞ্চিত সুর তুলে গেয়ে উঠল। জীবনে প্রথম তুমিই শেষ ভালোবাসা। তোমাকে নিয়ে আমার কত শত আশা। তোমার কাছে এলে সুখ খুঁজে পাই, চোখের আড়াল হলে যেন মরে যাই। পরক্ষণে নিজেকে দুটো গালি দিল মেহেরিন। শুধু নিজেরটাই ভাবছে। স্বার্থপর তুমি না তো? তাহলে কেন শুধু নিজের কথা ভাবছো? উনি তো বললোই দূরত্ব তোমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। তাহলে মেহেরিন কথাগুলো ঠোঁটের কোণে বিড়বিড় করে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালে হাতে থাকা ফোনটা বেজে ওঠে। মেহেরিন তাকিয়ে দেখে তার স্বামী ফোন করেছে। বাজে এখন রাত 1:30। মুখের কোণে হাসি ফুটলো। ফোনটা রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে গম্ভীর গলায় ভেসে আসলো সালামের সহিত। এই অবস্থায় এত রাত অব্দি জেগে থাকাটা কি ঠিক? মেহেরিন কেবল সালামের জবাব দিয়ে বলল, জানলেন কি করে আমি জেগে আছি এখন? স্বামী হই আমি তোমার অবস্থারে সব আমি জানি। খেয়েছো রাতে? আপনি? খাওয়া হয়নি? মেহেরিন সাথে সাথেই বলে উঠল, কেন হয়নি খাওয়া? কিসের এত ব্যস্ততা আপনার? কত কাজ আমার। পিচ্ছি মানুষ তুমি, ওসব বুঝবে না। তা বলো, কেমন আছো? আপনি যেমন রেখেছেন তেমনই আছি। তাহলে তুই ভীষণ খারাপ আছো? তাহলে তাই। চ্যাম কেমন আছো? ভালো আছে। তাহলে কেবল ভালোই নেই আমি তুমি, তাই তো? হয়তো। মিস করছো আমাকে? মিস কেন করবো আপনাকে? আমি করছি। কেন করছেন? আমি কে? কে হই আমি আপনার যে মিস করবেন? সোলেমান মুচকি হাসলো। বইয়ের এই কথা শুনে ফিসফিস করে বলল, তুমি আমার গণিতের ভাষায় সমাধান, ইংলিশের ভাষায় এভরিথিং, রসায়নের ভাষায় অক্সিজেন, বিজ্ঞানের ভাষায় হৃৎপিণ্ড, ভূগোলের ভাষায় পৃথিবী, আইসিটির ভাষায় মেমরি কার্ড, হিসাব বিজ্ঞানের ভাষায় চূড়ান্ত হিসাব। মিস না করে উপায় আছে বলো? এখন বলো, কে হই আমি তোমার? নাথিং। সোলেমান এর মুখ গম্ভীর হলো। রাগ নাকি অভিমান? বোঝেন এইসবের ভাষা? বুঝি না বলছো? বুঝলে ভালো। আমাকে একটা মাস সময় দিবে? জাস্ট একটা মাস আমার ব্যস্ততা থাকবে, তারপর আমি ফ্রি হব। মাঝে মধ্যে আসবো বাড়িতে তোমাদের দেখতে, হবে না তাতে? খুব হবে। এখন রাখি তবে, ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। একটা কথা বলি? অনুমতি নিতে হবে কেন? আমার মুড সুইং হয়েছে। আদেশ করুন শুধু ম্যাডাম, জানটা হাজির আপনার জন্য। ভালোবাসেন আমায়? আমায়? আমাদের হবে। আমি স্বার্থপর তাই শুধু আমার কথা বলছি। বাসি তো। কতটুকু? দুঃখিত, কেজি দরে পরিমাপ করতে পারছি না। মেপে বলুন। মাপতে পারি না তো, তবে ঠিক যতটুকু ভালোবাসলে একটা মানুষ নিজের অস্তিত্ব বিলীন করে দ্বিতীয় দুইবার ভাবে না, ঠিক ততটুকুই ভালোবাসি। এবার তুমি দাড়ি পাল্লা মেপে দেখো, 1 কেজি হয় নাকি 2 কেজি হয়? মেপে দেখলাম 500 গ্রাম। মাশাল্লাহ, অনেক ভালোবাসে তোমার স্বামী তোমাকে। তো এবার ঘুমিয়ে পড়ুন ম্যাডাম। আপনিও ঘুমান। মেহেরিন ফোনটা কেটে দিয়ে রুমে চলে আসলো। সোলেমান সুদূর আকাশে জ্বলজ্বল করতে থাকা চাঁদের দিকে তাকালো। এই পৃথিবীতে কেবল মেহেরিন ছাড়া নিজের বলতে সোলেমানের আর কেউ নেই। এই মেয়েটাকে হারালে সোলেমানের বাঁচার আর কোনো আশাই অবশিষ্ট থাকবে না। ছোট থেকে হারাতে হারাতে তার এই অবধি আশা। নিজের জীবন নিয়ে কখনো তার দুশ্চিন্তা ভয় কোনোটাই হয় না। কিন্তু তার কাছের মানুষদের বাঁচানোর জন্য সোলেমান কত কী না করলো। কেউ বাঁচলো আর কেউ বাঁচলো না। সোলেমান অন্ধকার এক জনশূন্য রাস্তা দিয়ে হেঁটে চলেছে। পরনে কালো রঙের হুডি। কিঞ্চিত চাঁদের দিকে তাকিয়ে কালো হুডিটা মাথায় উঠিয়ে প্যান্টের পকেট থেকে ছুরিটা বের করে নিজ গন্তব্যের দিকে হেঁটে যেতে যেতে সোলেমান গেয়ে উঠল। তীব্র এক দাবানলের ভেতরে যেন ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মেহেরিন। চারিদিকে শুধুই আগুন আর আগুন। লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে বিশাল খোলা মাঠ জুড়ে। গাছপালা একে একে দাউ দাউ করে জ্বলছে। সেই আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে মেহেরিন। তার সামনে মোতালেব ভুইয়া পাগলের মতো ছোটাছুটি করছেন। অথচ আশ্চর্যের বিষয়, আগুন যেন তাকেও ছুতে পারছে না। চারিদিকে তাকিয়ে তিনি হাহাকার করে চিৎকার করছেন, কেউ কি আছো? আমার মেয়েটাকে বাঁচাও, কেউ ওকে বাঁচাও, ও পুড়ে যাচ্ছে, ও কষ্ট হচ্ছে, আমার কলিজাটার কষ্ট হচ্ছে।
ওদিকে আগুনে ঝলসে যাচ্ছে মেহেরিনের শরীর, যন্ত্রণায় কাতর হয়ে বুক ফেটে কান্না করতে করতে সে বলছে, আব্বা, আপনি এটা কি করলেন আমার সাথে? আমাকে জেনে শুনে আগুনে ফেললেন। এই আপনি আমারে ভালোবাসছিলেন? আমার জীবনটা তো আপনি বাবা হয়ে শেষ করে দিলেন নিজ হাতে। কি অপরাধ করেছিলাম আমি? চোখ বন্ধ করে আপনার প্রতিটা সিদ্ধান্তকে মেনে নিয়েছিলাম আমি। ভরসা করেছিলাম আমি আপনাকে, বিশ্বাস করে নিয়েছিলাম আপনার কোনো সিদ্ধান্ত ভুল হতেই পারে না। কিন্তু আমি ভুল ছিলাম। আমার আজকের এই অবস্থার জন্য কেবল আপনিই দায়ী। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিন না। আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছেন বাবা। আপনার মতো বাবা আর কোনো মেয়ের না হোক। আপনি জঘন্য, জঘন্য এক বাবা আপনি। আমি ঘৃণা করি আপনাকে। মেহেরিনের কণ্ঠ ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, আর সেই সঙ্গে আগুন আরো ভয়াবহ হয়ে উঠছে। মুহূর্তের মধ্যে মেহেরিনের শরীরে চামড়া খসে খসে পড়তে লাগলো, মাংস ঝলসে গিয়ে আগুনের গভীরে তলিয়ে যেতে লাগলো সে। মেহেরিন, মা। চিৎকার করতে করতে মোতালেব ভুঁইয়া হঠাৎ বুক চেপে মাটিতে লুটিয়ে পড়লেন, আর তখনই এক তীব্র বজ্রপাতের আলোয় চমকে উঠে চোখ মেলে তাকালেন তিনি। চারিদিক অন্ধকার, ঘরের ভিতর কেবল বিজলির ঝলকানিতে মাঝে মাঝে আলো ছড়িয়ে পড়ছে। শরীর ঘামে ভিজে একাকার, হাঁপাতে হাঁপাতে বিছানা থেকে উঠে বসে পড়লেন। পাশে রাখা পানির গ্লাস তুলে নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি খেলেন। স্বপ্ন, সবটাই স্বপ্ন ছিল, কিন্তু এত ভয়ঙ্কর স্বপ্ন। নিজের আদরের মেয়েকে এমন অবস্থায় দেখলেন তিনি। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সত্যি কি তার কারণে মেয়েটার জীবন নষ্ট হয়ে গেছে? না, এটা হতে পারে না। মোতালেব ভুঁইয়া কখনো জেনে শুনে নিজের সন্তানদের সর্বনাশ করতে পারেন না। তবুও এই দুঃস্বপ্ন এত বাস্তব মনে হলো কেন? দেয়াল ঘড়ির দিকে তাকালেন। রাত 4:30, ভোর হয়ে আসছে। অদ্ভুত এক শঙ্কা তাকে গ্রাস করলো। ভোরের স্বপ্ন কি সত্যি সত্যি হয়ে যায়? বাইরে তীব্র বাতাস আর ঝড়ো বৃষ্টি, আকাশ চিরে বিজলি ঝলসে উঠছে। প্রতিবারই শরীর কেঁপে উঠছে তার। ধীরে ধীরে উঠে জানালাটা বন্ধ করে দিলেন। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজান। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে মোতালেব ভুঁইয়া পাঞ্জাবি গায়ে জড়িয়ে নিলেন, হাতে ছাতা তুলে নিলেন। তারপর ঝড় বৃষ্টি উপেক্ষা করে দরজা খুলে বেরিয়ে গেলেন মসজিদের পথে। সকালে ঘুম থেকে উঠে মেহেরিন বাড়ির সকলের জন্য চা বানালেন। বৃষ্টি কমেছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাতাসের তীব্রতাও কিঞ্চিত কমেছে, তবে ঠান্ডা পড়েছে ভালোই। আফিয়া সুলতানের চাটা তার ঘরে দিয়ে বসার ঘরে আসতেই মোতালেব ভুঁইয়াকে ছাতা মাথায় করে আসতে দেখে মেহেরিন সেদিক পানে তাকায়। বৃষ্টির ভেতরে কোথায় গিয়েছিল তার বাবা? মেহেরিন জিজ্ঞাসা করার আগেই মোতালেব এসে দাঁড়ালেন তার সামনে। কতক্ষণ নির্বিকার হয়ে তাকিয়ে রইলেন। বুকের ভেতরটা তার কি যে অস্বাভাবিকভাবে কাঁপছে বলার বাহিরে। নামাজ শেষে মসজিদে বসে এতক্ষণ জিকির করছিলেন। মেহেরিন চায়ের কাপ এগিয়ে দিল। মোতালেব ভুঁইয়া মাথা নেড়ে না জানালেন তিনি খাবেন না। ছাতাটা বন্ধ করে সোফায় বসলেন, সাথে মেয়েকেও ডেকে বসালেন। মেহেরিন বসলো বাবার পাশে। মোতালেব ভুঁইয়া দুর্বল নতজানু শরীর নিয়ে মেয়ের হাত মুঠোয় নিয়ে বললেন, মেহেরিন, মা আমার। আমি যে আমার মিশনে আমার মেয়েদের সাথে কোনো অন্যায়, কোনো অবিচার, জুলুম করিনি, কাউকে করতেও দিইনি। কিন্তু আজ হঠাৎ করে মনে হচ্ছে আমি তোমার সাথে কোনো অন্যায়, অবিচার করেছি, যা তোমার প্রাপ্য ছিল না। যদি সত্যি কখনো বুঝতে পারো তোমার বাবা তোমার প্রতি কোনো অবিচার করেছে, তার চুল পরিমাণ সিদ্ধান্তের জন্য তোমাকে কোনো কষ্ট পেতে হয়েছে, তাহলে বাবাকে মাফ করে দিও। মেয়ের চোখে দোষী হয়ে মারাটা আমার জন্য খুবই বেদনাদায়ক, মা। মেহেরিন চমকালো বাবার মুখে এমন কথা শুনে। কি হয়েছে তার? এমন কথা তো তিনি বলেন না। আর তার গলার স্বরটা এত কষ্ট, এত অপারগতা ছাপ কেন? মেহেরিন বাবার হাতের উপর চুমু খেয়ে তাকে শান্ত করে বলল, আপনি কোনো ফেরেশতা না বাবা, আপনি মানুষ। আপনার দ্বারা ভুল হবে, এটাই স্বাভাবিক। যদি সত্যিই কখনো বুঝতে পারি আপনার কোনো সিদ্ধান্ত আমার জন্য কষ্টের ছিল, আর আমার পক্ষে যদি সেই কষ্ট সহ্য করার ক্ষমতা না থাকে, তাহলে আমি আপনার সেই ভুল সিদ্ধান্তকে পেছনে ফেলে আপনার নিকট ফিরে আসতে আপনি আমার শেষ ভরসাস্থল হবেন। শুধু এইটুকু আশ্বস্ত করুন আমায়। একটা মেয়ের আর কাউকে প্রয়োজন হয় না যদি তার বাবা তার পাশে থাকে সব সময়। পৃথিবীকে আমি জানতেই দিব না আমার বাবা তার এই মেয়ের জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিল। মোতালেব ভুঁইয়ার কথাগুলো শুনে যতটা না শান্ত হওয়ার কথা ছিল, ততটাই যেন উদ্বেগ হয়ে গেলেন। তার মেয়ে তো তাকে আপনি বলে সম্বোধন করে না কখনো। স্বপ্নে আপনি বলে সম্বোধন করেছিল, এখন আবার করছে না। কেউ বাড়ির সবাইকে আপনি আপনি করে সম্বোধন করতে করতে অভ্যস্ত হয়ে বলে ফেলেছে, তাই হবে হয়তো। মোতালেব ভুঁইয়া কিছুটা শান্ত হলো, মেয়েকে বুকে টেনে নিয়ে বলল, আমি সর্বদা তোমার পাশে আছি মা। পৃথিবীর সবাই তোমার বিপক্ষে চলে গেলেও তবু জেনে রেখো, তোমার এই বাপ তোমাকে কখনো ছেড়ে যাবে না, তোমার সামনে সর্বদা ডাল হয়ে থাকবে।
তোমাকে সব আপদ বিপদের থেকে বাঁচিয়ে রাখবে। মেহরিন হেসে বলল, তাহলে আর আমার কিসের চিন্তা? এখন আসি, চুলে ডাল বসিয়ে এসেছি। তোমার আম্মা কোথায়? আমার দেখলাম জ্বর এসেছে, তাই আমাকে রুমেই থাকতে বলেছি। আমি সামলাতে পারবো একটা। মেহরিন উঠে রান্নাঘরে আসতেই দেখলো বাতাসি এরই মধ্যে ডাল বাগার দিয়ে আলু ভর্তা বানিয়ে মাংস কষাচ্ছে। তুমি করতে গেলে কেন বাতাসি? তো কে করবে? আপনি? আমি করতে দিতাম আপনাকে এই অবস্থায়? বেশি কাজ না, রান্না বান্নাই তো। আপনি চাচির কাছে যান, আমি পারবো। আমার হাতের রান্না এতটাও খারাপ না, ভালোই লাগবে। আচ্ছা বেশ, আমি খাবারগুলো তাহলে টেবিলে নিয়ে যাই, নাকি এতেও আপত্তি আছে? অবশ্যই আছে। এই যে তরকারিতে ঝোল দিয়ে দিলাম, এবার তো আমি ফ্রি। আমি নিয়ে যাচ্ছি, আপনি রুমে যান। মেহরিন রুমে আসলো। আফিয়া সুলতান ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরটা দেখছিল। মেহরিন পাশে দাঁড়াতে আফিয়া সুলতান বলল, আমার মেয়েটা আমাদের ছেড়ে কেমন আছে ওই অন্ধকার কবরে মেহরিন? কতদিন ধরে তার গলার স্বরটা শুনি না। একটু যদি যোগাযোগ করা যেত। ইস, সেদিন যদি আমার মেয়েটা বাড়ির বাইরে বের না হতো, তাহলে ও আজ আমাদের মধ্যে বেঁচে থাকতো, তাই না বলো? মেহরিন আফিয়া সুলতানকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো। আমরা কেবল আল্লাহর কাছে বেশি বেশি আপুর জন্য দোয়া করতে পারি আম্মা, এছাড়া আর কিছুই করতে পারি না। ফ্রান্সের সেই নিরিবিলি এতিমখানার ঘরে বসে মাহি একে একে এমন সব সত্যের মুখোমুখি হচ্ছিল যেগুলো তাকে পুরো অবাক, হতবিহ্বল আর আশ্চর্য করে তুলেছিল। মেরিলিনের বাবা একসময় রিচাদের বাড়ির বিশ্বস্ত ড্রাইভার ছিলেন। ছোটবেলা থেকে মেয়েটা বড় হয়েছে সেই বাড়ির আশেপাশে রিচাদের পরিবারের ছায়াতে। কিন্তু ভাগ্য বড় নির্মম। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মেরিলিনের বাবা মা দুজনেই মারা যায়। এক নিমিষেই সবকিছু হারিয়ে ফেলে ছোট্ট মেরিলিন। তারপর আশ্রয় হয় এই এতিমখানায়। তবে একেবারে একা হয়ে যায়নি সে। রিচা প্রায়ই এসে থাকতো তার সঙ্গে। সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটা বন্ধুত্বের সীমা ছাড়িয়ে বোনের মতো হয়ে যায়। একই স্কুল, একই কলেজ, একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তারা। এই সময়ে ফ্রান্সে আসেন তরিকুল চৌধুরী, বাংলাদেশি এক তরুণ ব্যবসায়ী। নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন করে ফ্রান্সে পা রাখা তার। সেখানে তার পরিচয় হয় মেরিলিন দেমির সঙ্গে। প্রথমে সাধারণ পরিচয়, তারপর ধীরে ধীরে কথা, বোঝাপড়া, তারপর ভালোবাসা। তবে এই সম্পর্ক এত সহজ ছিল না। রিচাদের পরিবার, বিশেষ করে রিচার বাবা রিচার্ডসন একজন প্রভাবশালী, কঠোর মানসিকতার মানুষ। মেরিলিনকে কখনোই নিজের পরিবারের সমান মনে করেননি। তার চোখে মেরিলিন ছিল কেবল এক ড্রাইভারের মেয়ে, এতিমখানায় বড় হওয়া একটা মেয়ে। তরিকুলের মাধ্যমে রিচার পরিচয় হয় তার বিজনেস বন্ধু বাশার সুলতানের সঙ্গে। বাশার সুলতান ফ্রান্সের অন্য প্রান্তে কেবল পড়াশোনা শেষ করেছে, বড় ভাইয়ের বিজনেসের একটা সাইড দেখাশোনা করছিল। সেখান থেকেই পরিচয় হয়েছিল তরিকুল চৌধুরী আর রিচার সাথে। বাশার সুলতান শুরু থেকে একজন ব্যক্তিত্ব সম্পন্ন, আত্মবিশ্বাসী এবং গভীর চিন্তার মানুষ ছিলেন। তার কথাবার্তা, দৃষ্টিভঙ্গি সবকিছুতে ছিল আলাদা এক আকর্ষণ। প্রথম দেখা ক্যাফেতে হয়, দ্বিতীয় দেখা মেরিলিন দেমির আর তরিকুলের সম্পর্ক বিয়ের দিকে আগাবে এমন সময়। সেই থেকে রিচার আর বাশার সুলতানের মধ্যে কথাবার্তা, যোগাযোগ হয়। তারপর ধীরে ধীরে অজান্তেই ভালো লাগা। রিচা নিজেও বুঝতে পারেনি ঠিক কখন বাশার সুলতান তার জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বাশারের মধ্যে জন্ম নেয় একই অনুভূতি, কিন্তু এই ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা ছিল ধর্ম। রিচা ছিল খ্রিস্টান পরিবারের বড় হওয়া মেয়ে, আর বাশার সুলতান একজন মুসলিম। যখন রিচার্ডসন এই সম্পর্কের কথা জানতে পারেন, তার প্রতিক্রিয়া ছিল ভয়ঙ্কর কঠোর। তিনি সরাসরি বাশার সুলতানকে ডেকে পাঠান। ঠান্ডা কিন্তু ভয়ানক কণ্ঠে তিনি বলেন, আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবে, এই সম্পর্ক এখানেই শেষ। বাশার সুলতান শান্তভাবে সব শুনে বেরিয়ে এসেছিল। এরই মধ্যে কোর্ট ম্যারেজ করে মেরিলিন আর তরিকুল বিয়ে করে ফেলেছে, তাদের সংসার হচ্ছে। বাশার সুলতান যোগাযোগ বন্ধ করে দেন রিচার সাথে। কিন্তু ভালোবাসা কি এত সহজে থেমে যায়? রিচা বাবার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি, আবার বাশারের দিক থেকে এমন দূরত্বটাও মেনে নিতে পারেনি। তার ভেতর তখন দ্বন্দ্ব, একদিকে বাবার কঠোর আদেশ, অন্যদিকে নিজের হৃদয়। শেষ পর্যন্ত সে বেছে নেয় নিজের ভালোবাসাকে। সব বাধা উপেক্ষা করে নিজের বাবার বিরুদ্ধে গিয়ে রিচা ইসলাম গ্রহণ করে, আর তারপর বাশার সুলতানের হাত ধরে শুরু করে এক নতুন জীবন। বাশার সুলতান মানা করেনি। যে মেয়ে নিজের ধর্ম ছেড়ে, পরিবার ছেড়ে তার কাছে আসতে পারে, তাকে কি আর ফিরিয়ে দেওয়া যায়? মেয়ে মুসলিম হয়েছে বলে সমাজে রিচার্ডসনকে নানান কথা লাঞ্ছনা শুনতে হলো। তার মধ্যে খবর এলো বাশার নাকি রিচাকে নিয়ে বাংলাদেশে চলে যাবে। রিচার্ডসন মেয়ে ছাড়া থাকতে পারেন না। সেই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে গেলে না দেখে থাকবে কিভাবে? তিনি হৃদয়ে পাথর চেপে সম্পর্কটা মেনে নেয়ার বাশার সুলতানকে ঘর জামাই করে রাখেন। এর মধ্যে মেরিলিন এক কন্যা সন্তান জন্ম দেন। তরিকুল তখন বাংলাদেশে যায় ব্যবসার কাজে। মেরিলিন মাঝে মধ্যে আসতো মেয়েকে নিয়ে রিচার বাসায়। তার 1.5 বছর পর রিচাও এক পুত্র সন্তান জন্ম দেয়।
রিচা মেরিলিনের মেয়েকে জড়িয়ে ধরে মেরিলিনকে বলতো এরপর বাচ্চা নিলে একটা যেন মেয়ে হয় মেরিলিনের। সেই মেয়ের সাথে সে তার একমাত্র ছেলের বিয়ে দিবে, বান্ধবী থেকে তারা বেআইন হবে, আত্মীয়তা আরও দীর্ঘ করবে। মেরিলিনও সম্মত হয়। তার কিছুদিন পর তরিকুলের সাথে তার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে আসে। স্বামীর খোঁজে বাশার সুলতানের থেকে ঠিকানা নিয়ে তাকে বাংলাদেশে চলে যেতে হয়। তারপর আর কোনো যোগাযোগ রাখেনি মেরিলিন। এজনের বয়স 2 যখন, তখন মনোমালিন্য হতে শুরু করলো বাশার সুলতান আর রিচার মাঝে। রিচার্ডসন তখনও মেয়েকে মেনে নিল, বাশার সুলতানকে সে কখনোই মেনে নেননি। বাশার সুলতান আর রিচার মধ্যে কি নিয়ে ঝগড়া হতো বলতো না কেউ। হুট করে একদিন খবর আসে রিচা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তার পুরনো প্রেমিকের সাথে, যাকে সে একটা সময় কলেজ লাইফে ভালোবাসতো। বাশার সাথে সে আর সংসার করবে না, তার ধর্ম সে ফিরে যাবে, তার প্রেমিককে বিয়ে করে ডিভোর্স পেপার খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিবে, এমন কিছু চিঠিতে লিখে পালিয়ে যায়। বাশার সুলতান তখন পাগল হয়ে গেল। একদিকে বাচ্চা ছেলেটা মাকে কাছে না পেয়ে কেঁদে কেটে ফিট হয়ে যাচ্ছে, অন্যদিকে স্ত্রী নিখোঁজ। রিচার্ডসন তখনও বাশার সুলতানকে দোষারোপ করে তাকে নিচু করছিলেন। বাশার সুলতানের রাগ হলো, মুখ ফসকে বলেই বসলেন, আপনি কিছু করেননি তো আমার বউয়ের? বাড়ি থেকে বের করে দিলেন। সেই কথা শুনে রিচার্ডসন তাকে সেই রাতেই ছোট ছেলেকে নিয়ে তিনি এতিমখানায় আসেন। ছেলেকে ফ্রান্সের কাছে রেখে পুলিশ স্টেশনে দৌড়াদৌড়ি করে। 1 সপ্তাহ পর খবর আসে রিচা যার সাথে পালিয়ে গিয়েছিল সে রিচাকে মেরে তার মুখ শরীর থেতলে দিয়েছে। সেই মৃতদেহ দেখে বাশার সুলতান পাগলের মতো হয়ে গেল। যার জন্য ছেড়ে গেল সেই তাকে মেরে ফেললো। রিচার্ডসন মেয়েকে ইসলামের নীতি অনুসারে কবর দিতে দেয়নি, তার কবর হয় খ্রিস্টানদের মতো করে। বাশার সুলতান বাধা দিতে চাইলেন কিন্তু রিচার্ডসন শুনেনি, এতিমখানা থেকেও বের করে দেয় তাকে আর এজওয়ানকে। এদিকে রিচার খুনির খোঁজও পাওয়া যাচ্ছে না। বাশার সুলতান তার বড় ভাইকে ফোন করে সাহায্য চাইলেন। বড় ভাইয়ের তরফ থেকে সাহায্য আসলো। রিচার সেই প্রেমিককে খুঁজে পাওয়া গেল না। আর হয়তো বেঁচে নেই, হয়তো বেঁচে আছে, হতে পারে কিছু একটা। বাশার সুলতান এজওয়ানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যায়। এদেশে থেকেই বার কি হবে। বাশার সুলতান চলে যাওয়ার 1 বছর পর অস্বাভাবিকভাবে রিচার্ডসনও মারা যান। শ্বশুরের মৃত্যুর খবর শুনেও বাশার আসেনি। রিচার্ডসন মারা যাওয়ার পর তার সকল সম্পত্তির মালিক হয় এজওয়ান। তবে সেই সব কিছু বাশার সুলতান দেখেন। এই যে এতিমখানায় যখন যা দরকার হয় ফোন করার সাথে সাথে বাশার সুলতান পাঠিয়ে দেন। তবে ফ্রান্সে তারা কেউ আসে না। মাহিনীর নিমেষ চোখে চেয়ে রইল ছবিটার দিকে। তার মনে আছে মোহনা বলেছিল মায়ের একটা বান্ধবী ছিল, নাম রিচা। সেজন্য কি তখন নামটা অত চেনা চেনা লাগছিল? এজওয়ান তার মায়ের বেস্ট ফ্রেন্ডের সন্তান, যার মা মাহির মাকে সর্বদাই আগলে রেখেছিলেন বোনের মতো করে। সে তারই সন্তানকে মাহি এত তুচ্ছতাচ্ছিল্য করলো এতদিন ধরে। কিন্তু এত সুন্দর ভালো মনের একজন মানুষ কি করে স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে চলে যেতে পারে? মাহির বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে এটা সত্য না, এর পেছনে অন্য কিছু আছে। মাহি ফ্রান্সির ফোন নাম্বারটা নিল নিজের ফোনে, আর এমিলা সুলতানার ছবিটা খুলে প্রিন্ট করে নিল নিজের জন্য একটা। সেদিন রাতটা সে এতিমখানাতেই থাকলো। মেরিলিন দেমির মৃত্যু হয়েছে সেটাও জানালো। তারা বিশ্বাস করতে পারলেন না যে তরিকুল চৌধুরী এমনটা করেছেন মেরিলিনের সাথে। পরের দিন মাহি সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে আসে। প্লেনে ওঠার আগে তার ব্যবহৃত ফোনটা এজওয়ানের নাম্বারটা টাইপ করে 2বার কল বেজে কেটে যায়। 3য়বার রিসিভ হতে ওপাশ থেকে গম্ভীর গলায় ভেসে আসে, হ্যালো। মাহির গলা শুকিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলতেই হুট করে ওপাশ থেকে আবারও ভেসে আসে এজওয়ানের গলার স্বর, তারিকুলের বেটি, কোথায় ছিলে তুমি? ফোন কেন বন্ধ ছিল তোমার? 1 মিনিট। এটা তো ফ্রান্সের নাম্বার। তুমি কি ফ্রান্সে তারিকুলের বেটি? ফ্রান্সে কি তোমার? তুমি না আমেরিকা যাবে বলেছিলে? তুমি মিথ্যা বলেছিলে তাহলে আমায়। আর আমি তোমার সাথে পাগলের মতো বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি। থামুন এজওয়ান, থামুন, শ্বাস নিন। এর আগে বলুন, আমার গলার আওয়াজ না শুনেও চিনলেন কিভাবে? নিঃশ্বাস ফেলার শব্দ শুনেই এখন বলো মিথ্যা বললে কেন আমায়? জানো কত কি ঘটে গেছে এদিকে। আমি মিথ্যা বলিনি, আসলেই আমি আমেরিকা গিয়েছিলাম, গতকাল এসেছি ফ্রান্সে। আমি অস্ট্রেলিয়া ফিরছি আজ। আর শুনুন, আপনার জন্য সারপ্রাইজ আছে। আমি আপনাকে কিছু দেখাতে চাই, জানাতেও চাই। আমারও তোমাকে অনেক কিছু বলার আছে, তুমি জানো না। শুনুন, ট্রেনে উঠবো এখন, রাখছি। ফিরে এসে কথা হবে সব। আপনি অপেক্ষা করবেন তো আমার? করবো। মাহি কেটে দিল ফোন। তার এত ভালো লাগছে কেন এখন? মাহি ফুরফুরে মন নিয়ে প্লেনে উঠে বসলো। সে কখন এই ছবিটা এজওয়ানকে দেখাবে? লোকটাই প্রথমবার তার মাকে নিজের চোখে দেখবে। তারপর দুজন মিলে এমিলা সুলতানের মৃত্যুর রহস্যের সমাধান করবে। ফ্রান্সের এক প্রান্ত থেকে অন্য এক দেশের অন্য প্রান্তে থাকা একজনের কাছে ফোন গেল। ওপাশ থেকে রিসিভ হলো ফোন, এপাশ থেকে বলা হলো, রিচার বিষয়ে খোঁজ নিতে এসেছিলেন একজন। কে? মাই নামের কোনো মেয়ে, সম্ভবত সে রিচার ছেলের বউ। এবার তো আপনাকে সবার সামনে নিয়ে আসবে তারা, আপনার রহস্য বেরিয়ে আসবে। আফটার অল সব কিছুর কালকাঠি তো আপনারাই নাড়ছেন আড়ালে থেকে।
ওপাশ থেকে হাসির আওয়াজ ভেসে আসলো। এত সহজ, হ্যাঁ? ব্যাকআপ প্ল্যান সবসময় আমার কাছে তৈরি করাই থাকে। যার অবধি এত বছরে কেউ আসতে পারেনি, সেখানে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে আসবে, হ্যাঁ? পারবে না, পারবে না। ওই মেয়ে এখন কোথায়? অস্ট্রেলিয়া যাচ্ছ? হ্যাঁ, অস্ট্রেলিয়া পৌঁছানোর সাথে সাথে মেরে ফেলে দাও, বেঁচে যেন না থাকে। বেঁচে থাকলে তোমাদের মেরে ফেলবো আমি। আমার এত বছর ধরে গড়া সাম্রাজ্যকে এসব চুনোপুটিরা ধ্বংস করতে পারে না। আমিই তাদের ধ্বংস করে দেব। ঠিক আছে, অস্ট্রেলিয়ার নামার সাথে সাথে মাইকে তুলে নিবে। ফোনটা কেটে গেল। রাজধানী ঢাকাতে আজকাল হত্যার ঘটনা যেন নিয়মিত দুধ ভাতের মতো হয়ে যাচ্ছে। প্রতিদিন একটা করে লাশ পাওয়া যাচ্ছে নর্দমা ড্রেনে, বুড়িগঙ্গা নদীতে, তো ময়লার স্তূপের মধ্যে। খোঁজ নিয়ে জানা যায় ওইসব মৃত ব্যক্তির বেশিরভাগই ধর্ষক, আর তাদের বিচার হয়নি, ক্ষমতার দাপটে বেরিয়ে এসেছে, বা ভুক্তভোগী পক্ষ মামলাই করেনি। বাংলাদেশের টপ নিউজ হয়ে গেল এটা। সোলেমান রুমে বসে চ্যানেল বদলে বদলে সেসব নিউজ শুধু দেখে যাচ্ছে। বাশার সুলতান হন্তদন্ত হয়ে আসলেন, পাশে বসে অস্থির গলায় বললেন, শুনছো দেশের খবর কি হইতাছে চারিপাশে? দোষীরা সাজা পাচ্ছে। দেশের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে। রাত 8টার পর বাইরে বের হতে লোকজন ভয় পাচ্ছে। ভালো খবর তো। ভালো খবর? আমার জন্য ভালো খবর এটা। কিভাবে? সোলেমান বাঁকা হাসলো, টিভিটা বন্ধ করে বলল, আমাকে আর লুকিয়ে লুকিয়ে থাকতে হবে না নিবেশে। রাতে ঠিক মতো বাইরের হাওয়া খেতে পারবো। বাশার সুলতানের কপাল কুঁচকে আসলো সেই কথা শুনে। কিছু বলতে নিবে এমন সময় ফোন আসে সোলেমানের। সোলেমান তাকিয়ে দেখে তেহরান ফোন করেছে। সোলেমান রিসিভ করতে ওপাশ থেকে তেহরানের মা বলে ওঠে, সোলেমান সৈকতকে কি তেহরান খুন করেছে? ও পাগলের মতো হাসছে আর বলছে আমি খুন করেছি সৈকতকে, পিস পিস করে মেরেছি। এসব কথা এখন পুলিশ জেনে গেলে কি হবে আমার ছেলেটার? ওকে তো নিয়ে যাবে পুলিশ, তারপর জেল হবে, সাজা হবে। আমি মা হয়ে কিভাবে মেনে নিব এটা? সোলেমান জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বলল, আপনার ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিন। তার মানসিক অবস্থা ভালো না, সেজন্য উল্টোপাল্টা কথা বলছে। সৈকতকে ও পাবে কোথায়? সৈকত তো গা ঢাকা দিচ্ছে, আমি পাইনি খুঁজে। তেহরানের এখন ভালো চিকিৎসার প্রয়োজন। এ দেশে তার থাকা ঠিক হবে না। সুস্থ হওয়ার বদলে অসুস্থ হয়ে পড়বে প্রতিদিন। মা হিসেবে আপনি আপনার ছেলের ভালোটাই প্রাধান্য দেবেন। সেজন্য যত তাড়াতাড়ি পারেন দেশে বাইরে পাঠান। তানজিলা বেগম তাই করার চেষ্টা করলেন। সোলেমান ফোন কেটে দেওয়ার সাথে সাথেই তার ইমেলে কিছু ডকুমেন্ট আসলো। সোলেমান খুলে দেখলো ওরোবোরাস ট্যাটু যাদের যাদের পায়ে আছে তাদের সকল তথ্য দেওয়া আছে এখানে। সোলেমান সব চেক করলো এক এক করে। সেই ডকুমেন্টসগুলোর মধ্যে কিছু আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের নামও আছে। সোলেমান তাদের বয়স দেখলো। আরেকটা নামে গিয়ে চোখ আটকে গেল। আন্ডারওয়ার্ল্ডের নতুন এক মাফিয়ার প্রবেশ ঘটেছে, যার বয়স 57, যার পায়ে ওরোবোরাস ট্যাটু আছে, কিন্তু তার মুখ কেউ দেখেনি এখনো। সোলেমান সাথে সাথে কাউকে ফোন করে ছবি চাইলো। ওপাশ থেকে জানানো হলো, ছবি পাওয়া যায়নি। তার সাথে আমাদের গ্যাংয়ের একজন কাজ করেছিল, সেই দেখেই তার পায়ের এমন ট্যাটু। আপনি ডেনমার্কে আসুন। সোলেমান সে রাতেই ডেনমার্কের উদ্দেশ্যে পাড়ি জমালো তার প্রাইভেট জেট করে। কেউ তার আগমনের কথা শুনে পৈশাচিকভাবে হেসে বলছে, যাও সোলেমান যাও, তোমার মৃত্যুর ফাঁদ যে পেতে রাখা হয়েছে এখানে। মৃত্যু তোমাকে ডাকছে। তোমরা একে একে সবাই মরবে। মাকড়সার জাল ছড়িয়েছি যে কারোরই নিস্তার নেই। নিকোষ কালো আধার। রাত 1:30 বাজে এখন। অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখতে মাহি এক চিলতে শান্তি অনুভব করলো। পরনে থাকা আকাশিয়া সাদা রঙের চেক ঢোলা হাফাতা শার্টটা সামনের দিকে চেপে ধরে সামনের পানে তাকালো। এয়ারপোর্টের ব্যস্ততা কিছুটা কম দিনের চেয়ে। শান্তশিষ্ট নীরব পরিবেশ মাহির ভীষণ পছন্দ। প্যান্টের সামনের পকেটে মাহি হাত রাখলো। পকেটে রাখা এজওয়ানের মায়ের ছবিটা বের করলো না দ্বিতীয়বার। লাগেজটা হাতে নিয়ে মাহি বাহিরে আসলো। কই, এজওয়ান তো আসেনি এখনো, আসবে না? মাহি ফোনটা বের করে এজওয়ানকে কল লাগালো। এজওয়ান ল্যাবে বসে কাজ করছিল। মাহির ফোন আসার সাথে সাথে তার মনে পড়লো মাহি আজ অস্ট্রেলিয়া আসবে, কিন্তু তার ফ্লাইট কয়টায় ল্যান্ড করবে সেসব কিছুই বলেনি। তাই এজওয়ানে যাওয়া হয়নি। ল্যাপটপে চলতে থাকা হাতটা থামিয়ে দিয়ে ল্যাপটপটা বন্ধ করে এজওয়ান ফোনটা রিসিভ করে কানে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, এসে পড়েছো তুমি, আমি এক্ষুনি আসছি, তুমি একটু অপেক্ষা করো। মাহি জবাবে বলল, কোথায় আপনি? ল্যাবে ছিলাম, এখন গাড়িতে, জাস্ট গিভ মি 5 মিনিটস, আমি পৌঁছে যাব তোমার কাছে। ঠিক আছে, আসুন।
এজওয়ান ফোন কেটে দিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল। এয়ারপোর্টের কিছুটা কাছে আসতে এজওয়ান দেখলো রাস্তার মাঝখানে একটা বড়সড় গাছ ভেঙে পড়ে আছে। কি আশ্চর্য, এই রাস্তা ব্লক, তাহলে আগে থেকে জানানো হলো না কেন? এজওয়ান তো এমন নিউজ পায়নি, আর তাছাড়া আজ তো ঝড়ও হয়নি যে গাছ এভাবে ভেঙে পড়বে রাস্তায়। তাহলে এই গাছ ভাঙলো কি করে? এয়ারপোর্টে যাওয়ার রাস্তা তো এই একটা। এজওয়ান আর কিছু ভাবলো না, তার মাথায় চিন্তা একটা, তাকে এয়ারপোর্টে যেতেই হবে। সেজন্য এজওয়ান গাড়ি থেকে নেমে দৌড় শুরু করলো। মাহি ওয়াকিং এরিয়ায় লাগেজ হাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে এজওয়ানের, আর বারবার ফোনে সময় দেখছে। এতক্ষণে তো এসে যাওয়ার কথা, আসছে না কেন? মাহি ফোন করলো, ফোন বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। মাহি আবারও দিল, ফলাফল বারবার সেম হচ্ছে। কি আশ্চর্য, এই লোক ফোন কেন তুলছে না, সমস্যা কি? মাহি ওয়াকিং এরিয়া থেকে বের হয়ে একেবারে বাহিরে আসলো। সবাই যার নিজ নিজ বাড়ি ফিরে যাচ্ছে আপনজনের সাথে। মাহি ছিমছাম জনশূন্য জায়গার দিকে যেতে লাগলো। আকস্মিক হাঁটার সময় বেখেয়ালিতে কারোর সাথে ধাক্কা খায়, হাত থেকে ছিটকে পড়ে যায় নিচে ফোনটা। কেউ একজন মাহির ফোনটা তুলে দিয়ে বলল। মাহি তাকিয়ে দেখলো একজন চিকন চাকর লম্বা পুরুষ লোকটার হাত থেকে ফোনটা নিয়ে বলল, সাবধানে চলাফেরা করুন। লোকটা মাথা নত করে বলল, জি ম্যাম। মাহি ফোনের অন বাটনে ক্লিক করে সময় দেখে নিল। লোকটা এখনো সামনে দাঁড়িয়ে আছে দেখে মাহির ভ্রু কুঁচকে আসলো। আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে? কোনো সমস্যা? নো ম্যাম। তাহলে সামনে থেকে সরুন। লোকটা সরল না। মাহির মেজাজ চড়াও হলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।